দেখাতে হয়েছে, আমরা দেখাতে বাধ্য পার্থবাবু, কিছু করবার নেই। তার কারণ গল্পটা অন্যরকম হলে অন্য কিছুই দেখাতাম। যা ঘটছে সেটা তো এইরকম। এরপরে রাজ্যের ডিজি এডিজি যতই আমাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার ইলে জার্নালিজমের অভিযোগ করুন না কেন, কি করে বুঝবো বলুন? মীনাক্ষী মুখার্জি জিজ্ঞাসা করছেন র্যাফের যারা ডিউটি করছে গায়ে পোশাক আছে, লেভেল নেই কেন, নামের ট্যাগ নেই। আদৌ র্যাফ না কাউকে সাজিয়ে এনেছে জানি না, এর আগে তো চটি পুলিশ বেরিয়েছে কয়েকদিন আগে। মীনাক্ষী মুখার্জি প্রশ্ন করছেন আমার যেতে বাধা কেন, উত্তর নেই। মীনাক্ষী মুখার্জি জিজ্ঞাসা করছেন অর্ডারটা কোথায়, দেখাতে পারছেন না। মীনাক্ষী মুখার্জি বলছেন আমি গেলে কি হবে, চুপ। শুধু সেখানেও কিছু বলি আমার আপনাদের কাজের বিষয়, কিন্তু আমার না বারবার মনে হচ্ছিল, আপনার তো প্রযুক্তির ক্ষেত্রে লোক, আমার বারবার মনে হচ্ছিল এআই ইনভেন্টেড কিছু খড়ের পুতুল পাঠিয়ে দেয়নি তো পুলিশের পোশাক পরিয়ে? আমরা সিরিয়াসলি মনে হচ্ছিল আজ। হ্যাঁ অনির্বাণ, প্রথমত আমি একটা জিনিস বলি যে আপনি খুব যথার্থই আপনার আজকের প্রশ্নবান সেট করেছেন যে তৃণমূলের কেনামাটি কিনা। এর আগে শতরূপা বলছিলেন যে তৃণমূলের জমিদারি কিনা। আমি এই প্রশ্নটা সত্যি আরেকবার আমি বলবো যে সেকেন্ড করতে চাই এই কারণের জন্যেই যে আমি তৃণমূলের একজন সাংসদ ছিলেন, ফলে তিনি বলেছিলেন ভোটে জেতার আগে কৃষ্ণনগরের সাংসদ যে ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেবো। আর আমার মনে হলো বহুদিন বাদে, তিনি আজ প্রয়াত, তারপরেও মনে হলো যে ঠিক সেই মেজাজেই ওই শেখ শাহজাহান, সিরাজ অ্যান্ড উত্তম তারা হচ্ছে যে কি বলবো যে ফসলা কৃষি জমি সেটা হচ্ছে যে কেটে তাতে নোনা জল ঢুকিয়ে দেবো, যে কাইন্ড অফ পানিশমেন্ট একরকম আমার মনে হচ্ছে কোথাও। এবং একটা কারণের জন্য আমার বারবার মনে হচ্ছে রাত্রির 12টার সময় যদি পিঠে খাওয়ানোর জন্য বা পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকা যায়, এত পার্টি অন্তঃপ্রাণ এই যদি হয় সেখানকার অবস্থা, তাহলে এটা জমিদারি ছাড়া আর কি বলা যাবে। ফলে এরকম একটা জমিদারির পরিস্থিতি যদি হয়, সেটা আর যাই হোক গণতন্ত্রের আমি বলবো যে চর্চার কোনো জায়গা সেখানে নেই, এইটুকু পরিষ্কার। এবং এই কারণে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে আজকের পার্থ ভৌমিক এবং সুজিতবাবুরা ঘুরতে পারছেন একটাই কারণের জন্য, তারা মন্ত্রী হন, দলের নেতা হন, তারা গেছেন ওখানে যে প্রতিবাদী মুখ আছে তাদের মুখ বন্ধ করার কৌশল ঠিক করতে। আর বিরোধীরা আজকের মীনাক্ষীরা গেছেন, অন্য বিরোধীরাও যাচ্ছেন, তারা যাচ্ছেন যে এই প্রতিবাদী মানুষের মুখ খোলাতে। অর্থাৎ আজকে মীনাক্ষী যখন যাচ্ছেন, আপনাদের ক্যামেরাতেই দেখতে পাবেন, অনির্বাণ জিজ্ঞেস করছিলেন, তার থেকে খুব বেশি হলে 200 ফুট দূরে যে লঞ্চ ঘাটটা আছে সেখানে এক দল তৃণমূলের পতাকা নিয়ে মানুষজন, তারা হচ্ছে যে দুই মন্ত্রীর পেছন পেছন যাচ্ছে, যেখানে তৃণমূল আমি মীনাক্ষীকে আটকানো হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে 200 ফুট দূরে 200 মিটার দূরে সেখানে হচ্ছে যে মন্ত্রীরা কনভয় নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি এটা যদি অবস্থা হয় তাহলে মানুষের বুঝতে দেরি থাকার কথা না যে আসলে ওটা তৃণমূলের জমিদারি চলছে, ওখানে কোনো শাসন চলে না আইনের। এবং এই কারণের জন্য আমি বলছি যে সন্দেশখালী আজকের কেবলমাত্র একটা দ্বীপের নাম নয়, সন্দেশখালী আসলে একটা রোগের নাম হয়ে গেছে। আমরা এই রোগের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে সন্দেশখালী মডেল বলতে যা বোঝায় শাসকের অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ যেভাবে হচ্ছে জমি লুট থেকে শুরু করে মানুষের বুক বন্ধ করার প্রসেস এবং ভোট লুট করেছেন ওখানকার যারা কি বলবো তৃণমূলের সকল সন্ত্রাসবাদী, আমি বলবো যে যারা এই কাজ করেছেন, সন্ত্রাস মানুষের মধ্যে তৈরি করেছেন। ফলে এই শেখ শাহজাহান, উত্তম হাজরা এদের পোষিত একটা মডেল। আর সেকেন্ড মডেল হচ্ছে আরেকটা, যে এটাও সংক্রমণের আরেক নাম, যে ওখানে এই মেয়েরা গত 14 দিন ধরে যে প্রতিবাদ দেখাচ্ছে ঝাঁটা হাতে লাঠি হাতে, সেটাও হচ্ছে প্রতিবাদের একটা মডেল। এবং এটাও হচ্ছে একটা সংক্রমিত হচ্ছে পশ্চিমবঙ্গের বহু জায়গায় এবং হবে বলে আমার নিজের বিশ্বাস। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে আজকের হচ্ছে যে সন্দেশখালীতে আমি বলছি শুধুমাত্র বিরোধীদের অধিকার আক্রান্ত, আপনি বলছেন মানুষের অধিকার আক্রান্ত। আমি বলছি 144 ধারা এক একজনের জন্য এক এক রকম। এটা তো ঠিকই, শাসক দলের জন্য 144 নেই, বিরোধীদের জন্য 144 আছে, ফলে বিরোধীদের আটকে রাখতে চাইছে। এর আগে একটা প্রশ্ন উঠছিল, অনেকে সম্ভবত শতরূপাই বললেন যে সিপিআইএম বা বামেরা কি করছিল, এই প্রশ্নটা এর আগে তৃণমূলও কয়েকটা চ্যানেলে করেছে। আমি আপনাকে একটা জিনিস বলছি যে 2013 সালে নিরাপদ সর্দার, যাকে হচ্ছে যে মামলা অনুব্রত মণ্ডল শিখিয়ে দিয়েছিলেন না যে গাঁজা কেসে কিভাবে বিরোধীদের আটকাতে হবে, সেই রকম মিথ্যে মামলায় নিরাপদ সর্দারকে ঢুকিয়ে রেখেছেন জেলে। সেই নিরাপদ সর্দার 2013 সালে দুদিন পর পর বিধানসভায় তার রেকর্ডের মিনিটস আছে, সেখানে হচ্ছে সন্দেশখালীতে দর্শন বলছিলেন। এবং আমি আপনাকে দ্বিতীয় বলছি যে ওই বিধানসভাতেই দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ চ্যাটার্জি, দুজন বাম বিধায়ক, যারা সারদা নারদার এই চুরি নিয়ে তারা উল্লেখ করতে গেছিলেন, তারা বিধানসভার ফ্লোরে প্রহিত হয়েছিলেন, হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এবং সর্বশেষ আমি বলছি যে আগে জানলে কিছু করতে পারতাম, এই ফর্মুলায় যারা বিশ্বাস করেন, আমি বলছি তাদের জন্য যে 2014 সাল থেকে রাজপথে এই ছেলে মেয়েগুলো যাদের চাকরি চুরি গেছে তারা চিৎকার করছে, তারা ছিল আসলে সত্যি সত্যি হুইসেল ব্লোয়ার।
ফলে 14, 15, 16, 17 চাকরি চুরি যাচ্ছে সবাই জানতেন। তারপরে দাঁড়িয়ে 22 সালে একজন মন্ত্রী জেলে যাচ্ছেন। ফলে আগে জানলে অনেক কিছু করতাম, এই যুক্তি অন্তত সন্দেশখালীকে রেখে খাটে না। ফলে সবটাই পুরো পূর্ব পরিকল্পিত, সবটাই এখনো পর্যন্ত পরিকল্পনা মাফিক চলছে। আসলে সন্দেশখালী একটা মডেল, যে মডেল শাসক ব্যবহার করতে চায়, বিরোধীদের কাছে সন্দেশখালী আর একটা মডেল, সেটা প্রতিবাদের মডেল হয়ে উঠছে। বেশ দেখাতে হয়েছে, আমরা দেখাতে বাধ্য পার্থবাবু, কিছু করবার নেই। তার কারণ গল্পটা অন্যরকম হলে অন্য কিছুই দেখাতাম, যা ঘটছে সেটা তো এইরকম। এরপরে রাজ্যের ডিজি এডিজি যতই আমাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার ইলে জার্নালিজমের অভিযোগ করুন না কেন, কি করে বুঝবো বলুন? মীনাক্ষী মুখার্জি জিজ্ঞাসা করছেন র্যাফের যারা ডিউটি করছে গায়ে পোশাক আছে, লেভেল নেই কেন, নামের ট্যাগ নেই। আদৌ র্যাফ না কাউকে সাজিয়ে এনেছে জানি না, এর আগে তো চটি পুলিশ বেরিয়েছে কয়েকদিন আগে। মীনাক্ষী মুখার্জি প্রশ্ন করছেন আমার যেতে বাধা কেন, উত্তর নেই। মীনাক্ষী মুখার্জি জিজ্ঞাসা করছেন অর্ডারটা কোথায়, দেখাতে পারছেন না। মীনাক্ষী মুখার্জি বলছেন আমি গেলে কি হবে, চুপ। শুধু সেখানেও কিছু বলি আমার আপনাদের কাজের বিষয়, কিন্তু আমার না বারবার মনে হচ্ছিল, আপনার তো প্রযুক্তির ক্ষেত্রে লোক, আমার বারবার মনে হচ্ছিল এআই ইনভেন্টেড কিছু খড়ের পুতুল পাঠিয়ে দেয়নি তো পুলিশের পোশাক পরিয়ে? আমরা সিরিয়াসলি মনে হচ্ছিল আজ। হ্যাঁ অনির্বাণ, প্রথমত আমি একটা জিনিস বলি যে আপনি খুব যথার্থই আপনার আজকের প্রশ্নবান সেট করেছেন যে তৃণমূলের কেনামাটি কিনা। এর আগে শতরূপা বলছিলেন যে তৃণমূলের জমিদারি কিনা। আমি এই প্রশ্নটা সত্যি আরেকবার আমি বলবো যে সেকেন্ড করতে চাই এই কারণের জন্যেই যে আমি তৃণমূলের একজন সাংসদ ছিলেন, ফলে তিনি বলেছিলেন ভোটে জেতার আগে কৃষ্ণনগরের সাংসদ যে ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেবো। আর আমার মনে হলো বহুদিন বাদে, তিনি আজ প্রয়াত, তারপরেও মনে হলো যে ঠিক সেই মেজাজেই ওই শেখ শাহজাহান, সিরাজ অ্যান্ড উত্তম, তারা হচ্ছে যে কি বলবো, যে ফসলা কৃষি জমি সেটা হচ্ছে যে কেটে তাতে নোনা জল ঢুকিয়ে দেবো, যে কাইন্ড অফ পানিশমেন্ট একরকম আমার মনে হচ্ছে কোথাও। এবং একটা কারণের জন্য আমার বারবার মনে হচ্ছে রাত্রির 12টার সময় যদি পিঠে খাওয়ানোর জন্য বা পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকা যায়, এত পার্টি অন্তঃপ্রাণ, এই যদি হয় সেখানকার অবস্থা, তাহলে এটা জমিদারি ছাড়া আর কি বলা যাবে। ফলে এরকম একটা জমিদারির পরিস্থিতি যদি হয়, সেটা আর যাই হোক গণতন্ত্রের আমি বলবো যে চর্চার কোনো জায়গা সেখানে নেই, এইটুকু পরিষ্কার। এবং এই কারণে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে আজকের পার্থভৌমিক এবং সুজিতবাবুরা ঘুরতে পারছেন একটাই কারণের জন্য, তারা মন্ত্রী হন, দলের নেতা হন, তারা গেছেন ওখানে যে প্রতিবাদী মুখ আছে তাদের মুখ বন্ধ করার কৌশল ঠিক করতে। আর বিরোধীরা, আজকের মীনাক্ষীরা গেছেন, অন্য বিরোধীরাও যাচ্ছেন, তারা যাচ্ছেন যে এই প্রতিবাদী মানুষের মুখ খোলাতে। অর্থাৎ আজকের মীনাক্ষী যখন যাচ্ছেন, আপনাদের ক্যামেরাতেই দেখতে পাবেন, অনির্বাণ জিজ্ঞেস করছিলেন, তার থেকে খুব বেশি হলো 200 ফুট দূরে যে লঞ্চ ঘাটটা আছে, সেখানে এক দল তৃণমূলের পতাকা নিয়ে মানুষজন, তারা হচ্ছে যে দুই মন্ত্রীর পেছন পেছন যাচ্ছে, ঠিক যেখানে তৃণমূল, আমি মীনাক্ষীকে আটকানো হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে 200 ফুট দূরে, 200 মিটার দূরে সেখানে হচ্ছে যে মন্ত্রীরা কনভয় নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি এটা যদি অবস্থা হয়, তাহলে মানুষের বুঝতে দেরি থাকার কথা না যে আসলে ওটা তৃণমূলের জমিদারি চলছে, ওখানে কোনো শাসন চলে না আইনের। এবং এই কারণের জন্য আমি বলছি যে সন্দেশখালী আজকের কেবলমাত্র একটা দ্বীপের নাম নয়, সন্দেশখালী আসলে একটা রোগের নাম হয়ে গেছে। আমি বললাম এই রোগের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে সন্দেশখালী মডেল বলতে যা বোঝায় শাসকের অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ যেভাবে হচ্ছে জমি লুট থেকে শুরু করে মানুষের বুক বন্ধ করার প্রসেস এবং ভোট লুট করেছেন ওখানকার যারা কি বলবো তৃণমূলের সকল সন্ত্রাসবাদী, আমি বলবো যে যারা এই কাজ করেছেন, সন্ত্রাস মানুষের মধ্যে তৈরি করেছেন। ফলে এই শেখ শাহজাহান, উত্তম হাজরা এদের পোষিত একটা মডেল। আর সেকেন্ড মডেল হচ্ছে আরেকটা, যে এটাও সংক্রমণের আরেক নাম, যে ওখানে এই মেয়েরা গত 14 দিন ধরে যে প্রতিবাদ দেখাচ্ছে ঝাঁটা হাতে লাঠি হাতে, সেটাও হচ্ছে প্রতিবাদের একটা মডেল। এবং এটাও হচ্ছে একটা সংক্রমিত হচ্ছে পশ্চিমবঙ্গের বহু জায়গায়, এবং হবে বলে আমার নিজের বিশ্বাস। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে আজকের হচ্ছে যে সন্দেশখালীতে আমি বলছি শুধুমাত্র বিরোধীদের অধিকার আক্রান্ত, আপনি বলছেন মানুষের অধিকার আক্রান্ত। আমি বলছি 144 ধারা এক একজনের জন্য এক এক রকম, এটা তো ঠিকই, শাসক দলের জন্য 144 নেই, বিরোধীদের জন্য 144 আছে, ফলে বিরোধীদের আটকে রাখতে চাইছে। এর আগে একটা প্রশ্ন উঠছিল, অনেকে সম্ভবত শতরূপাই বললেন যে সিপিআইএম বা বামেরা কি করছিল, এই প্রশ্নটা এর আগে তৃণমূলও কয়েকটা চ্যানেলে করেছে। আমি আপনাকে একটা জিনিস বলছি যে 2013 সালে নিরাপদ সর্দার, যাকে হচ্ছে যে মামলা অনুব্রত মণ্ডল শিখিয়ে দিয়েছিলেন না যে গাঁজা কেসে কিভাবে বিরোধীদের আটকাতে হবে, সেই রকম মিথ্যে মামলায় নিরাপদ সর্দারকে ঢুকিয়ে রেখেছেন জেলে। সেই নিরাপদ সর্দার 2013 সালে দুদিন পর পর বিধানসভায়, তার রেকর্ডেড মিনিটস আছে, সেখানে হচ্ছে সন্দেশখালীতে দর্শন, এবং আমি আপনাকে দ্বিতীয় বলছি যে ওই বিধানসভাতেই
দেবলীনা হেমব্রম এবং গৌরাঙ্গ চ্যাটার্জি দুজন বাম বিধায়ক, যারা সারদা নারদার এই চুরি নিয়ে তারা উল্লেখ করতে গেছিলেন, তারা বিধানসভার ফ্লোরে প্রহিত হয়েছিলেন, হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এবং সর্বশেষ আমি বলছি যে আগে জানলে কিছু করতে পারতাম, এই ফর্মুলায় যারা বিশ্বাস করেন আমি বলছি তাদের জন্য, যে 2014 সাল থেকে রাজপথে এই ছেলে মেয়েগুলো যাদের চাকরি চুরি গেছে তারা চিৎকার করছে, তারা ছিল আসলে সত্যি সত্যি হুইসেল ব্লোয়ার। ফলে 14, 15, 16, 17 চাকরি চুরি যাচ্ছে সবাই জানতেন, তারপরে দাঁড়িয়ে 22 সালে একজন মন্ত্রী জেলে যাচ্ছেন। ফলে আগে জানলে অনেক কিছু করতাম, এই যুক্তি অন্তত সন্দেশখালীকে রেখে খাটে না। ফলে সবটাই পুরো পূর্ব পরিকল্পিত, সবটাই এখনো পর্যন্ত পরিকল্পনা মাফিক চলছে। আসলে সন্দেশখালী একটা মডেল, যে মডেল শাসক ব্যবহার করতে চায় বিরোধীদের কাছে, সন্দেশখালী আর একটা মডেল, সেটা প্রতিবাদের মডেল হয়ে উঠছে। বেশ